আমি আলাপ করব যারা ফেল করেছে তাদেরকে নিয়ে। দু তিনটি বিষয়ে যারা ফেল করবে তাদেরকে যদি আগামী 2-3 মাসে আরেকটা পরীক্ষা নেওয়া যায়। স্টিভ জবস তিনি হাই স্কুল পাশ করলেও কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই ড্রপ আউট হন। এছাড়া মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সিন্ধু জয় করেন, একটা ওয়ার্ল্ড রেকর্ডও ইনশাআল্লাহ। আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আহ্বান জানাচ্ছি, তোমরা গড়ে ওঠো, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে নাও আমাদের এই দেশকে, এই সমাজকে, এই বিশ্বকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীরা যেভাবে ইতিহাস গড়তে পারে। এবছর প্রায় 2 মিলিয়ন শিক্ষার্থী অর্থাৎ 20 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং ফল প্রকাশ হয়েছে গত পরশুদিন। পাশ করেছে 68.45%। মিডিয়াতে কিংবা সব জায়গায় আসলে যারা পরীক্ষায় ভালো করেছে, যারা পাশ করেছে তাদেরকে নিয়ে আলাপ হয়। আমি আলাপ করব যারা ফেল করেছে তাদেরকে নিয়ে। দেখা যাচ্ছে যে প্রায় 6 লাখ শিক্ষার্থী ফেল করেছেন, আনুমানিক 30% টোটাল। তো এই ফেইলিয়ারটাকে আমরা জাতীয়ভাবে কিভাবে ম্যানেজ করতে পারি কিংবা এজ এ ব্যাচ, এই যে বিশাল এই যে শিক্ষার্থী 20 লক্ষের মধ্যে 6 লক্ষ ফেল করলো, আমরা সামষ্টিকভাবে এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি এ ব্যাপারে কিছু আলাপ করতে চাই ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টা আমি বলবো যে এটা আমাদের একটা সামষ্টিক দুর্বলতা। ব্যক্তিগতভাবে যে শিক্ষার্থীরা ফেল করেছেন শুধুমাত্র তাদের দুর্বলতা না, কারণ কেউ কেউ হয়তো বা পরীক্ষার সময় অসুস্থ ছিল, যে কোনো একটা দুটো পরীক্ষা ভালোভাবে দিতে পারেনি, অনেকের অন্য কোনো সমস্যা ছিল, কারো বাবা মা কিংবা আত্মীয় স্বজন কেউ হয়তো বা মারা গিয়েছেন পরীক্ষার আগের দিন, পরীক্ষার দিন। অনেকে রাস্তায় যানজটের কারণে দেখা যায় যে পরীক্ষার হলে লেট, এগুলো প্রায়ই হয় আমাদের দেশে। আর্থিক সমস্যার কারণে অনেকের বই থাকে না, অনেকে নিয়মিত ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না কিংবা পরীক্ষার প্রস্তুতি নিতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু আছে। পশ্চিমা বিশ্বে দেখা যায় যে পাশের হার প্রায় 95 থেকে 98%, কিন্তু গ্লোবাল সাউথে তৃতীয় বিশ্ব যেটাকে বলা যায়, তথাকথিত তৃতীয় বিশ্বে এটা প্রায় 60 থেকে 90%। পশ্চিমা বিশ্বে কিভাবে তাদের পাশের হার এত বেশি, আমাদের গ্লোবাল সাউথে আমাদের বাংলাদেশে কেন পাশের হার কম কিংবা ফেলের হার বেশি কেন, সেটা একটু দেখা দরকার। যে কারণে আমি বলেছি যে শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা কম, এখানে আমাদের সামষ্টিক দুর্বলতা কিংবা সিস্টেমের দুর্বলতাটাই মূল। যেমন রিমেডিয়াল সিস্টেমস ফেল যাতে না করে সেটা রেমেডি কিন্তু আমাদের সিস্টেমে কম। যেমন বন্ধের মধ্যেও আলাদা ক্লাসের সিস্টেম থাকে, অনলাইনে মেকআপ ক্লাসের সিস্টেম থাকে, যারা উইক স্টুডেন্টস তাদের জন্য। প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে ব্যক্তিগতভাবে যাচাই করে যারা দুর্বল তাদের ব্যাপারে আলাদা প্ল্যান করা হয় এবং বিভিন্ন টায়ারে কিন্তু ইন্টারভেনশন করা হয়। বিভিন্ন পরীক্ষার মধ্যে যারা দুর্বল তাদেরকে আইডেন্টিফাই করে তাদের ব্যাপারে স্পেশাল প্রোগ্রাম নেওয়া হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিসিং আমাদের দেশে, সেটা হচ্ছে যে ক্রেডিট রিকভারি প্রোগ্রাম। অর্থাৎ যারা ফেল করলো তাদের কেউ কেউ হয়তো বা 2টা কিংবা একটা বিষয়ে ফেল করে, কিন্তু সেই একটা দুইটা বিষয়কে রিকভারি করার কোনো আলাদা সিস্টেম নেই, যেটা অন্যান্য অনেক দেশে আছে। তো এটাকে পার্শিয়াল ক্রেডিট রিটেক বলা যায়। আচ্ছা, এটা অনলাইনে অথবা ব্লেন্ডেড ক্রেডিট রিকভারি সিস্টেম অনেক দেশে আছে। এছাড়া যারা ভালো করতে পারে না তাদের জন্য কমিউনিটি বেসড টিউটরিং প্রোগ্রাম আছে, আলাদাভাবে ক্লাস নেয় কমিউনিটির তরফ থেকে, এটা অ্যারেঞ্জ করা হয়, যেটা আমাদের দেশে এরকম কমিউনিটি ওয়ার্কও নেই। আরও কিছু আছে, পলিসিস টু প্রিভেন্ট ড্রপ আউটস, ওইটা ডিটেলস আমি যাচ্ছি না। সো আমাদের যেটা বলবো যে রেমেডিয়াল সিস্টেম তো অনেক বড় ব্যাপার, অনেক বাজেটের ব্যাপার, কিংবা হোল এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করার বিষয়, সেটা শর্ট টার্মে হয়তো বা পসিবল না, কিন্তু এই ক্রেডিট রিকভারির সিস্টেমটা হয়তো বা শর্ট টার্মে পসিবল। শিক্ষাবিদ এবং অ্যাক্টিভিস্ট যারা আছেন আশা করি তারা এ ব্যাপারে আরও ডিটেলস বলতে পারবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে, পরীক্ষা কমিটি হোক, সরকার হোক, তাদেরকে যে সর্বোচ্চ 2টা কিংবা 3টা বিষয়ে যারা ফেল করেছেন এবার কিংবা প্রতি বছরই যারা করবেন, তাদের ক্রেডিট রিকভারি সিস্টেম চালু করা যায় কিনা না। অর্থাৎ যারা এরকম 2-3টি বিষয়ে ফেল করেছেন বিশেষ কোনো কারণে, সেটা অবশ্য যাচাই করার কোনো উপায় নাই। সো 2-3টি বিষয়ে যারা ফেল করবে তাদেরকে যদি আগামী 2-3 মাসে আরেকটা পরীক্ষা নেওয়া যায় এবং ফেল করা বিষয়টাকে পাশ করতে পারে কিনা না, সেটার একটা সুযোগ দেওয়া উচিত বলে মনে হচ্ছে, এবং এটা সম্ভবত খুব কঠিন হবে না। তো আশা করি শিক্ষাবিদ এবং অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা বিষয়টা নিয়ে দেখবেন এবং চিন্তা ভাবনা করবেন।
তো আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার্থীরা যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি তাদেরকে আমি একটা কথা বলবো যে আসলে আমাদের জীবনটা অনেক বড় এবং একটা এসএসসির রেজাল্ট আমাদের পুরো জীবনকে ধারণ করে না। ইট ইজ নট দি এন্ড অফ আওয়ার লাইফ। আমাদের জানা থাকা উচিত, তোমাদের জানা থাকা উচিত যে ওয়ার্ল্ডে অনেক নামকরা লোকজন কিন্তু স্কুল জীবনে কিংবা প্রাথমিক শিক্ষা জীবনে তেমন ভালো ছিলেন না। যেমনটা আলবার্ট আইনস্টাইন ছিলেন মেন্টালি বেশ স্লো, হ্যাঁ, যদিও উনি পরবর্তীতে আইনস্টাইনে পরিণত হন। টমাস এডিসন বছর বয়সে উনি স্কুল থেকে আউট হয়ে যান। স্টিভ জবস তিনি হাই স্কুল পাশ করলেও কলেজে ভর্তি হওয়ার 6 মাসের মধ্যেই ড্রপ আউট হন। মার্ক জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন। বিল গেটস একইভাবে হার্ভার্ড ছেড়ে দিয়েছিলেন। সো অনেকেই কিন্তু শিক্ষা জীবনে তাদের ব্যাঘাত ঘটে। তো এটা একেবারে শেষ হয়ে গেছে এরকম কিছু না, এটাকে স্বাভাবিকভাবে নেওয়াটাই বেটার। তো এখন আমাদের চেষ্টা করা উচিত যে এই ফেইলিওর যেটা হয়েছে সেটাকে আমরা কিভাবে সাকসেসে পরিণত করতে পারি সেটার প্ল্যান আমাদের করা উচিত। এটা আমাদের মনে রাখা উচিত যে ফেইলিওর ইজ নট দি অপোজিট অফ সাকসেস। অর্থাৎ ফেল করা কিন্তু পাশ করার অপোজিট না, বরং ইট ইজ পার্ট অফ দ্য সাকসেস। যদি সরকার এবং শিক্ষা বোর্ডগুলো যদি ক্রেডিট রিকভারি সিস্টেমের পরীক্ষা চালু করে আগামী 2-3 মাসের মধ্যে যদি আরেকটা পরীক্ষা নেয়, সর্বোচ্চ 2টি কিংবা 3টি বিষয় যারা ফেল করেছে তাদের, তাহলে কিন্তু তারা ইনশাআল্লাহ 2-3 মাস পরে পাস হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আর বাকিদের ক্ষেত্রেও হয়তোবা যাদের একেবারেই সামর্থ্য নেই, তো তারা হয়তোবা অন্য কোনো ভোকেশনাল ট্রেনিং কিংবা অন্য কিছু করতে পারেন। তো এটাকে খুব নেগেটিভলি দেখার কিছু নেই। এখন হচ্ছে যে আমাদের এই এসএসসি পরীক্ষার্থীরা তোমরা কিভাবে ইতিহাস গড়তে পারো। এই এসএসসি 2025 ব্যাচে আমার বড় ছেলে এবং মেয়েও আছে, সো আমি তোমাদেরকে তোমরা বলে সম্বোধন করছি। ফার্স্টে ইতিহাস করতে হলে তোমাদেরকে প্রথমে মাথায় নিতে হবে যে তোমরা বড় হয়েছো। 17 বছর বয়স এটা কম বয়স না। সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি যে উনি 17 বছর বয়সে মুসলিমদের অভিযানে নেতৃত্ব দেন। তার অধীনে ছিলেন আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় সাহাবীরা। এছাড়া মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সিন্ধু জয় করেন, এটা ইতিহাস আমরা জানি। বিল গেটস কিন্তু তার এই টিনেজেই মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখন বিখ্যাত কোম্পানি। ঠিক তেমনি ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল, তিনিও কিন্তু তার এই কম্পিউটার ব্যবসা শুরু করেছিলেন এই কৈশোর বয়সে। সো আমি যেটা তোমাদেরকে বলবো যে তোমরা বড় হয়েছো, নিজেদেরকে বড়ভাবে চিন্তা করো, চিন্তাগুলো বড় করো, পরিকল্পনা বড় করো, এবং সেটার একটা এক্সাম্পল একটু পরে আমি তোমাদেরকে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদেরকে সোশ্যালি রেসপন্সিবল হইতে হবে। তোমাদের যে সকল ক্লাসমেটরা, পরিচিতরা পরীক্ষায় খারাপ করেছে তাদের খোঁজখবর নেওয়া উচিত। নিজেদের সাফল্যের জন্য তোমরা খুশি হওয়া অবশ্যই, আল্লাহর শুকরিয়া আদায় করবা, কিন্তু পাশাপাশি যেসব বন্ধুরা ভালো করতে পারেনি তাদের জন্য দুঃখিত, সরি ফিল করা উচিত। তাদের সাথে কোমল আচরণ করা উচিত, তাদের খবর নেওয়া উচিত, তাদেরকে সাহস দেওয়া উচিত। এটা খুব জরুরি একটা কাজ। দেশের ব্যাপারেও তোমাদের চিন্তাভাবনা করা উচিত। ইতিহাস গড়তে হলে তোমাদের নিজেদের দেশকে চিনতে হবে। আমাদের দেশের উত্তরাঞ্চল প্রায় মরুভূমি, কিন্তু কেন এটা দিনে দিনে মরুভূমিতে পরিণত হচ্ছে? ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে নেমে যাচ্ছে, এটার কারণ কি? উত্তরাঞ্চলে আর্সেনিক সমস্যা, এটার কারণ কি? আমাদের দেশে প্রায় বন্যা হচ্ছে, এটা কিভাবে আটকানো যায়? এইসব বড় বিষয়গুলো চিন্তা করতে হবে, বুঝতে হবে। ঠিক তেমনি পৃথিবীটাকেও জানতে হবে। গাজায় যে এই ম্যাসাকার হচ্ছে এখনো চলমান, জলবায়ু পরিবর্তন সমস্যা, ঠিক তেমনি রিসেন্ট ইরান ইসরায়েল যুদ্ধ, ভারতে মুসলিম জেনোসাইড চলমান, আমাদের দেশে অভিন্ন নদীর পানি সমস্যা, সীমান্তে হত্যা, বিভিন্ন সময় প্রক্সি কিংবা দালাল সরকার স্টাবলিশ করা হয়েছে। এসব ব্যাপারে ধীরে ধীরে তোমাদের ধারণা নিতে হবে। গ্রেটা থানবার্গের ব্যাপারটা তোমরা দেখো, সে একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হয়ে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গিয়েছে। তো এনিওয়ে, ওয়ার্ল্ড ফেমাস হওয়াটা মূল না, মানুষের চোখে ফেমাস হওয়াটা মূল না। মূল হচ্ছে মানুষের জন্য, পৃথিবীর জন্য ভালো কাজ করতে পারা। তো তোমরা এখনই কিভাবে তোমাদের এই পরীক্ষার ছুটিতেই কিভাবে ইতিহাস গড়তে পারো, এই ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো, একটা হিন্টস দিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে তোমরা আমাদের দেশের পানির ন্যায্য হিস্সা আদায়ের একটি আন্দোলন শুরু করতে পারো, এবং একটা ওয়ার্ল্ড রেকর্ডও ইনশাআল্লাহ তোমরা করতে পারো। দেশের ন্যায্য হিস্সা পানির আদায়ে তোমরা দেশের সরকারকে সাহায্য করতে পারো, এবং এই সব কিছুই করতে পারবা তোমাদের
ছুটি একটা দিনও নষ্ট না করে। তোমরা হয়তো বা আশ্চর্য হবা যে এটা কিভাবে সম্ভব। চলো তার আগে একটু বলি যে আসলে আমাদের পানির সমস্যাটা কি। তোমরা হয়তো বা অনেকেই ফারাক্কাবাদের নাম শুনেছ। আমি জানি না এখন ফারাক্কাবাদ মরণ ফাঁদ নামে সেই রচনা, বাংলা দ্বিতীয় পত্রের রচনাটা পড়ানো হয় কিনা না, আমাদের সময় আমরা পড়েছিলাম। তো এটা বড় একটা সমস্যা আমাদের দেশের জন্য। এবং পদ্মা নদীর পানি প্রায় 71% কমে গিয়েছে, নিউজ রিপোর্ট দেখতে পাচ্ছ তোমরা। একইভাবে দেখো যে পদ্মা শুকিয়ে ধুধু বালুচর, অস্তিত্ব সংকটে আরও অনেকগুলো নদী, শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে। একইভাবে পানির প্রবাহ শুকিয়ে এটা মরা খালে পরিণত হচ্ছে। তিস্তা আরেকটা বড় সমস্যা, তিস্তার নদীতেও পানিতে উজানে বাদ দিয়ে ভারত পানি আটকে ফেলায় আমাদের এই বড় বড় নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এগুলো এক একটা মানবিক সমস্যা আমাদের দেশে তৈরি করেছে। তো এই ফারাক্কাবাদের ব্যাপারে কিন্তু আগেই লং মার্চ হয়েছে, সেই 1976 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়েছে। রাজশাহী অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ সেই লং মার্চে জয়েন করেছিলেন এবং এটা ছিল একটা ঐতিহাসিক রাজনৈতিক ইভেন্ট, যেটা ভারতকেও বেশ চাপে ফেলেছিল যে আমাদের ন্যায্য পানি যেন তারা দিতে বাধ্য হয়। এবং মাওলানা ভাসানীর যে বিখ্যাত সেই কথাটা যে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, এই কথাটা কিন্তু সেই লং মার্চের মধ্যে মাওলানা ভাসানী বলেছিলেন। তো আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন, পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, তারা বলছেন যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, অভিন্ন নদীর পানির যে সমস্যা, এটা সমাধানে তৃতীয় পক্ষ লাগবে। কারণ বাংলাদেশের বারবার অনুরোধেও কিন্তু ভারতের পক্ষ থেকে এই ব্যাপারটা সমাধান হয়নি। এখন সেই তৃতীয় পক্ষ কে হবে? আমি বলবো যে সেই তৃতীয় পক্ষ তুমি এবং তোমরাই জাতিসংঘকে বানাতে পারবে সেই তৃতীয় পক্ষ, এবং এই কাজটা তোমরা নিজেরাই করতে পারবে। সেই ইতিহাস গড়ার জন্য সেই 1976 সালের লং মার্চকে তোমরা ডিজিটালি এগিয়ে নিতে হবে। সেটা হচ্ছে যে খুব সহজ। তোমরা যদি প্রত্যেকেই ফেসবুকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও কিংবা অডিও মেসেজ দাও, যেখানে বলা থাকবে যে আমি অমুক, আমার স্কুলের নাম অমুক, আমার জেলা অমুক, আমি 2025 সালের একজন এসএসসি আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দেশের আন্তঃসীমান্তীয় নদীগুলোর পানির যথাযথ হিস্সা পেতে সাহায্য করুন, অথবা আমাদের দেশের আন্তঃসীমান্তীয় নদীগুলোতে পানি পাচ্ছি না, আপনি আমাদের পানির যথাযথ ভাগ পেতে সাহায্য করুন। সহজভাবে তোমার নিজের খুশি, নিজে যেভাবে ভালো পারো সেভাবে বলো। এবং এই নদীর পানির অভাবে আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই কথাটা বলো। এই দুটো কথা সিম্পলি নিজেদের মতো করে বলো। এই ভিডিওতে, এই ফেসবুক মেসেজে তোমরা ট্যাগ ইউজ করো ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল, ঠিক তেমনি ইউনাইটেড নেশনস এবং মিস্টার অ্যান্টোনিও গুতেরেসের নামটাও তোমরা ট্যাগ করে দাও। এছাড়া চাইলে তোমাদের ব্যাচের নামটাও দিতে পারো। এইভাবে তোমরা যদি একটা 30-40 সেকেন্ডের ফেসবুক ভিডিও অথবা অডিও মেসেজ দাও এই ট্যাগগুলো সহকারে, এটা কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়বে, ইউনাইটেড নেশনসের নজর কাড়বে, ইউএন সেক্রেটারি জেনারেলের সামনে যাবে, এবং তারা তখন বাংলাদেশের সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে বাধ্য হবেন, কিংবা একটা চাপ অনুভূত হবে। আন্তর্জাতিক মিডিয়া যদি সরগরম হয় তোমাদের এই ডিজিটাল আন্দোলনের মাধ্যমে, তখন কিন্তু ইউনাইটেড নেশনস একটা চাপে পড়বে যে এই পানি সমস্যা, ভারত বাংলাদেশের এই পানির হিস্সা পাচ্ছে না বাংলাদেশ, সেই পানির হিস্সা আদায়ে সাহায্য করার জন্য একটা চাপ অনুভূত হবে। তো ইতিহাস তোমরা এভাবেই করতে পারো যে সবাই একটা করে মেসেজ দাও, এবং তোমাদের সবাই আনুমানিক 20 লক্ষ পরীক্ষার্থী ছিলে তোমরা, তোমাদের সবাই যদি ভিডিও দেয়, অডিও দেয়, তাহলে প্রায় 20 লক্ষ ভিডিও হবে, উইচ উইল বি এ ভেরি গ্রেট নাম্বার। আর যদি তোমাদের মধ্যে অর্ধেকও মাত্র দেয়, সেটাও কিন্তু 9 থেকে 10 লক্ষ ভিডিও মেসেজ হবে। আমার ধারণা আন্তর্জাতিক মিডিয়া পাগল হয়ে তোমাদের কাছে আসবে, বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীদের কাছে আসবে, তোমাদের কথা শুনবে, তোমাদের ইন্টারভিউ নেবে, তোমরা কি চাও, কেন সমস্যা, কি কি সমস্যা। তাদেরকে তোমরা যারা রাজশাহীর দিকে, উত্তরাঞ্চলে যারা আছো, তারা নিজেরাই তো সাফারার, তোমরা তো দেখতেছো আসলে কি কি সমস্যা। তোমরা তাদেরকে আমাদের নদীগুলো দেখাবে, শুকনো মরা খালগুলো দেখাবে, যে কিভাবে আমাদের নদীগুলো শুকিয়ে মরা খাল হয়ে গেছে, কিভাবে আমাদের পানির স্তর নিচে নেমে যাচ্ছে, কিভাবে আমাদের কৃষিতে সমস্যা হচ্ছে, এগুলো তোমরা আন্তর্জাতিক মিডিয়াকে দেখাতে পারবে। ঠিক তেমনি এটি প্রবাবলি হবে ওয়ার্ল্ডের এত বেশি সংখ্যক শিক্ষার্থী মিলে আর্থসামাজিক কোনো একটা বিষয়ে জাতিসংঘকে আহ্বান, এটা সম্ভবত ওয়ার্ল্ডে আর কোথাও এভাবে হয় নাই। সো তোমরা তখন বলতে পারবে, হ্যাঁ
আমাদের 2025 ব্যাচের 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছিলেন, এটা ঠিক, কিন্তু আমরাই কিন্তু সেই ব্যাচ যারা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছি। আমরাই সেই ব্যাচ যারা ডিজিটালি সেই ফারাক্কা লং মার্চ যেটা ছিল মাওলানা ভাসানীর, সেটা আমরা 2025 সালে আবার ডিজিটালি রিভাইভ করেছি। সেই লং মার্চ নতুনভাবে আমরা আবার করেছি, এবং সেটা ঘরে বসেই জাস্ট 1 আওয়ার খরচ করে, 1 ঘন্টাও আমাদের খরচ হয় নাই। আমরা জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের একটা ভিডিও মেসেজ দিয়েছি আমাদের ব্যাচের প্রত্যেকে, প্রায় 20 লক্ষ ছাত্রছাত্রী, এবং এটার মাধ্যমে আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছি। জাতিসংঘকে আমাদের এই সমস্যার মধ্যে সম্পৃক্ত করেছি। জাতিসংঘের মাধ্যমে আমাদের সরকারের সাথে সমন্বয় এবং ভারত সরকারের সাথে সমন্বয়ে পানি সমস্যার সমাধানের একটা উদ্যোগ নিয়েছি। এবং তোমরা যদি এটা করতে পারো, ইনশাআল্লাহ আমরা হব তোমাদের গর্বিত বাবা মা। এবং এই যে ফেইলিয়র, শুরুতে যেটা আমি বললাম, ফেইলটাকে আমরা সাকসেসে কনভার্ট করতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আমাদের সমাজের বাকি সবাইকে বলবো, বিশেষত বাবা মাদেরকে, চলুন আমরা আমাদের সন্তানদেরকে সাহায্য করি তাদের এই ফেইলিয়রটাকে সাকসেসে পরিণত করার জন্য। এবং যারা রেজাল্ট খারাপ করেছে তাদের ব্যাপারে মন না ভেঙে কিভাবে তাদেরকে সামনে আগানো যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করি। ক্রেডিট রিকভারি সিস্টেমটা আনা যায় কিনা এটার জন্য চেষ্টা সাধনা করি। বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করি, আমাদের আবেদনগুলো করি। একটা দুটো সাবজেক্টে ফেল করার জন্য 1 বছর নষ্ট হয়ে যাওয়া উচিত না। এছাড়া সমাজের অন্যরা যারা আছেন, অ্যাক্টিভিস্ট এবং সমাজের গণ্যমান্য যারা আছেন, তারাও শিক্ষার্থীদেরকে সাহায্য করা উচিত। হয়তোবা অনেকেরই ফেসবুক আইডি নাই, তাদেরকে আপনারা ডেকে আপনাদের আইডির মধ্যেই একজন শিক্ষার্থী তাদের মেসেজগুলো দিক, আলাদা আলাদা পোস্ট হোক। চলেন আমরা সবাই মিলে তাদেরকে এই ইতিহাস করতে সাহায্য করি। এবং তোমরা যারা নিজেরা একটু টেক সেভি আছো, তারা তোমাদের ক্লাসমেটদেরকে সাহায্য করো, যাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই অথবা হয়তোবা পার্সোনাল অ্যান্ড্রয়েড নাই, তোমাদের বাবা মায়ের আছে অথবা তোমার নিজের আছে, তুমি তাদেরকে সাহায্য করো। এবং শিক্ষক যারা আছেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা আমাদের এসব শিক্ষার্থীদেরকে গাইড করুন। চলেন আমরা বাংলাদেশে হাজার হাজার গ্রেটা থানবার্গ তৈরি করি। ইনশাআল্লাহ আমাদের দেশে হাজার হাজার গ্রেটা থানবার্গ তৈরি হবে যদি আমরা তাদেরকে গাইড করি, যদি আমরা তাদেরকে সাহায্য করি। সো আমি এসএসসি 2025 ব্যাচের সকল শিক্ষার্থীকে বলবো, তোমরা এগিয়ে যাও এবং একটা ওয়ার্ল্ড রেকর্ড করো। তোমরা আমাদের ন্যায্য পানির হিস্সা আদায় করতে আমাদের দেশকে এবং সরকারকে সাহায্য করো। সোশ্যাল মিডিয়াকে তোমরা পজিটিভলি ব্যবহার করে সবার সামনে একটা উদাহরণ সৃষ্টি করো। এবং তোমরা একই সাথে এত শিক্ষার্থী গ্লোবাল এঙ্গেজমেন্টের মাধ্যমে আরেকটি রেকর্ড গড়ো যে জাতিসংঘের সাথে তোমরা এঙ্গেজড হয়েছো অ্যাজ এ গ্রুপ অফ স্টুডেন্টস। তোমরা গড়ে ওঠো, তোমরা এগিয়ে যাও, তোমরা এগিয়ে নাও আমাদের এই দেশকে, এই সমাজকে, এই বিশ্বকে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তোমাদের দিকে চেয়ে থাকবো। যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম।